আমি যে সরকারি বাসটা অনলাইনে 162 টাকা দিয়ে বুক করেছিলাম সেটা হয়ে গিয়েছিল ক্যান্সেল। তো জিনিসের দামই 1 টাকা করে বেশি। এখান থেকে দীঘা 12 কিলোমিটার, স্ক্যাম মতো হয়ে গেল। দাম রেট একটু কম নাও, কম হবে না? ঢেউয়ের মধ্যে ওখানে একজন বসে আছে, বীর পুরুষ। লাইন দিয়ে ওখানে সব খাবার হোটেল, থাকার হোটেল, শোয়ার হোটেল, সব হোটেল আছে। এই ধাম নিয়ে একটা বিতর্কিত কথা রয়েছে। এই যে জলের যা উচ্চতা, যদি ভর্তি করে পুরো পদ্ম লাগিয়ে দেয় না, দারুণ লাগবে। জুতো এই তাকের মধ্যে রাখতে হবে, আমি তো সম্পূর্ণ নিজের দায়িত্বে, কারণ মোবাইল নিয়ে কতটা দূর পর্যন্ত অ্যালাউ করবে এখনো জানি না। নারায়ণ নারায়ণ। আচ্ছা, এটা তো সেই সাপ রাখার জিনিস। তো বাস যদি ক্যান্সেল হয় তো আপনাকে ওল্ড দীঘা যেতে বলবে একবার, নিউ দীঘা যেতে বলবে একবার, এই সমস্ত বাসের নাম্বার চেঞ্জ হবে, হ্যারাসমেন্ট। যে ট্রেন লাইন, এখন একটা ট্রেনও যাচ্ছে, হয়তো একটু খেয়াল করলে আপনারা নোটিস করতে পারবেন। বৃষ্টি পড়ছে। সময় এখন 4:29। আছি গড়িয়া স্টেশনে। ওই পারে টিকিট কাউন্টারটা বন্ধ, তাই জন্য আমাকে মেন টিকিট কাউন্টারে যেতে হচ্ছে টিকিট কাটার জন্য। যাবো হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে স্প্ল্যানেটের বাস ধরবো, স্প্ল্যানেটের বাস ধরে তারপরে সেখান থেকে দীঘার বাসটা ধরবো। ট্রেন এসে পৌঁছালো ঢাকুরিয়া স্টেশনে। অবশেষে গন্ধমাধব স্টেশন পার্ক সার্কাস পার করে আমরা এসে পৌঁছালাম শিয়ালদা। ভেতরে গিয়ে একবার জিজ্ঞেস করে আসা যাক। এটাই হলো স্প্ল্যানেট যাওয়ার সব থেকে সহজ উপায়। শিয়ালদা নামো এবং বাদিকে চলে আসো, তারপরে সেখান থেকে বাস ধরে স্প্ল্যানেটে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি যে সরকারি বাসটা অনলাইনে 162 টাকা দিয়ে বুক করেছিলাম সেটা হয়ে গিয়েছিল ক্যান্সেল। অনলাইনের টিকিটটা টিকিট কাউন্টারে চেক করার পরে ওরা আমাকে 6:20 বাসে 5 নম্বর সিটটা দিয়ে দেয়, আর সৌভাগ্যবশত এটা ছিল একটা উইন্ডো সিট। দীঘা যাওয়ার জন্য যেটুকু বুঝলাম যে অনলাইনের থেকে অফলাইনে বাসের টিকিট করা অনেক সুবিধাজনক, কারণ এক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকে না, আর দ্বিতীয়ত বাসের ভাড়া অনেকটা পরিমাণ কম হয় অফলাইনে টিকিট কাটার দরুন। এক্ষেত্রে আমরা যেসব অনলাইনে ভলভো বাসগুলো, এসি বাসগুলো দেখি, সেই সব বাসের টিকিট কাউন্টারে এসেও তোমরা অফলাইনে টিকিট কাটতে পারো এবং পছন্দ মতো সিটও পেতে পারো যদি সেটা অ্যাভেলেবেল থাকে। প্রায় 1.5 ঘন্টা ঘুমানোর পর আমাদের বাস এসে পৌঁছালো কোলাঘাট চেকিং পয়েন্টে, যেটা কিনা কোলাঘাট এসবিএসটিসির একটা হল্ট। এখানে ওয়াশরুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেক দোকানপাট ছিল খাবার দাবারে। এখানে এসে বাসটা দাঁড়ালো, 10 মিনিট মতো দাঁড়াবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:42। 6:15 নাগাদ ছেড়েছিল, 6:15 ছেড়ে এই 7:42 এসে দাঁড়ালো। খাওয়া দাওয়া করবো। ডিম টোস্ট খেয়ে এসেছিলাম স্প্ল্যানেট থেকে। জল নেবো, নিয়ে আবার 10 মিনিট পরে বাস ছেড়ে দেবো। এই যে ধাবাগুলো দেখছো, এই ধাবাগুলোতে সমস্ত জিনিসের দামই 1 টাকা করে বেশি, কারণ এটা বাসের কমিশন। 1 কাপ চা আর একটা জলের বোতল নিয়ে আমি বাসে উঠে পড়ি, তবে চায়ের দামটা ওরা 10 টাকাই নিয়েছিল। ঘুম ভাঙলো অ্যাম্বুলেন্সের শব্দে। বাইরের আকাশের দিকে চোখ মেলে দেখি এখন বাস এসে পৌঁছেছে খেজুরি নামক বাস স্টপেজে। এখন আছি হচ্ছে কাঁথি। এখান থেকে 40 মিনিট মতো লাগবে, 30-40 মিনিটের মধ্যে দীঘা ঢুকে যাবো। আছি এখন হলো চালখোলাতে। এই চালখোলা থেকেই বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে, তো আমি ডান দিকে বসে আছি, দেখাতে পারলাম। বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে ওই রাস্তা থেকে সোজা গেলেই মন্দারমণি, আর এখান থেকে 20 কিলোমিটার মতো দীঘা। আছি এখন বালিশাই। এখান থেকে দীঘা 12 কিলোমিটার। এখানে নামিয়ে দিল।
কারণ হচ্ছে ওখানে পুলিশ ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে সরকারি বাস ডিপোটা, আর এর উল্টো দিকেই লাইন দিয়ে এই হোটেল ফোটেল সব হানাতানা রয়েছে। বাসটা যেখানে নামালো এসে একটা হোটেলে ঢুকলো, 70 টাকা ডিম। আমলেট একটু কম নাও, কম হবে না? হ্যাঁ 70 টাকা বলেছিল ডিম পাই। 10 টাকা বাবা দিন, আমলেট গেলে 80 টাকা আর ডিম গেলে 70 টাকা। ভাত খেলাম, খাবার ভালো না আর স্ক্যাম মতো হয়ে গেল। কারণ হচ্ছে প্রথমে ডিম ভাত জিজ্ঞেস করেছিলাম, তা বললো 70 টাকা। আমি বললাম বেশ দাও। তারপরে খেতে খেতে সে বলে যে ডিম কারি তো নেই, অমলেট হবে। আমি বলছি তাহলে অমলেট হবে যখন, তাহলে তো প্রাইসটা একটু কম হওয়া উচিত। বলছে অমলেট হলে 80 টাকা। আমি মুখের দিকে তাকিয়ে রয়েছি ওর। তারপর খানিকক্ষণ পজ করে ও বললো যে না ঠিক আছে 70 টাকায় দিও, তুমি ইয়ে করো, খেয়ে নাও। তারপর অমলেট করে দিল, খেলাম শুধু ডাল দিয়ে। যাবো একটু সমুদ্রের দিকে একটু ঘুরে এসে তারপর মন্দিরটার দিকে যাব, গিয়ে তারপর বাসে উঠে যাব। দেখছি যদি 4:30 বাসটা ধরা যায় তাহলে খুবই ভালো হয়, আর যদি না হয় তাহলে সন্ধ্যে 7টা ট্রেনে করে ফিরবো। তাহলে সামনে একটা ডলফিন মতো বানিয়েছে, মনে হচ্ছে এখন জোয়ার রয়েছে, কারণ এখান থেকে আমি ঢেউটা দেখতে পাচ্ছি, জলের লেয়ারটা। ক্যামেরায় জানি না কতটা ধরা পড়ছে, সামনে গিয়ে দেখাচ্ছি। কয়েকজন এই পাঁচিলটা টপকে ওই পারে চলে গেছে, তো সেই কারণে তাদেরকে আবার ভলেন্টিয়ারগুলো এদিকে আসতে বলছে। যা আওয়াজ ঢেউয়ের, ঘুম 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 করে আওয়াজ হচ্ছে। তো ঢেউ আজকে সমুদ্রে প্রচুর রয়েছে, আর এখন জোয়ারের সময় রয়েছে, তার জন্য আরও একটু বেশি লাগছে। আমার পেছনে দেখতে পাবেন। তো ওই জন্য ঘন ঘন পুলিশরা রাউন্ড মারছে, যাতে লোক এই যে এই জিনিসটা রয়েছে এটা টপকে যাতে ওই পারে না গিয়ে লোকে ফটো তুলতে যায়, হেনাতেনা করতে যায়, তার জন্য খেয়াল রাখছে। ভলেন্টিয়াররা রয়েছে আর পুলিশরাও বারে বারে রাউন্ড দিয়ে যাচ্ছে এসে এসে। এই সমুদ্র সংলগ্নই পেছনের এই হোটেলগুলো লাইন দিয়ে রয়েছে। দেখুন এই ঢেউয়ের মধ্যে ওখানে একজন বসে আছে, বীরপুরুষ। এই যে ভলেন্টিয়ার ডাকতে এসছে দুজনকে। দেখুন কি ঢেউয়ের মাঝখানে বসে রয়েছে সিভিল ভলেন্টিয়াররা। ডেকে নিল ওদেরকে, আর ডেকে নেওয়াটাই স্বাভাবিক। ওদের দেখে আরও দুজন যাবে, তাদের দেখে আরও 5 জন, এরকম করতে করতে অনেক লোক চলে যাবে। তারপর একটা দুর্ঘটনা ঘটে যাবে, নাও বোঝো ঠেলা। সমুদ্র দেখতে তো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু আর কতক্ষণ দেখবো। আর তার মধ্যে রোদ্দুর বিশাল। এই জায়গাটা রাত্রিবেলা আসলে সুন্দর লাগবে, আলো ফালো লাগানো থাকবে। তো আমি যাই দেখি মন্দিরের দিকে, যদি ঢুকতে দেয়। এখন এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, একবার দেখিয়ে দিই। এই যে চলে আসলাম, আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই, যাই মন্দিরের দিকে। ডাব দেখতে পাচ্ছি, ডাব দেখে একটা জিজ্ঞেস করি। কম করে তো 60-70 টাকা তো হবে, আর আরও বেশিও হতে পারে। ডাব কত করে? 60 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 80 টাকা। দাও এটা 60-এরই দাও। ডাব খেতে খেতে হঠাৎ দূরের দিকে চোখ যেতেই চোখে পড়লো জেটস্কি প্যারাগ্লাইডিং, যেটা দীঘাতে নতুন শুরু হয়েছে সেইটা। তো আপনারাও করতে পারেন। এটা আমি খোঁজ নিলাম, ওই 700 টাকায় 10 মিনিট মতো ওড়াবে। ডাব খেলাম, 60 টাকা নিল। মোটামুটি জল অনেকটাই ছিল, শ্বাস ছিল না ভেতরে। ডাব এই কারণে প্রেফার করি, কারণ হচ্ছে আখের রস খাবেন, আখটাকে জলে মিশিয়ে দেবে, আর ডাবটা একমাত্র পিওর পাওয়া যায়, ওর মধ্যে কোনো ভেজাল করতে পারে না। জল জমে রয়েছে ফাউন্টেনে, মশামাছি হয়ে একগাতা। হোটেল প্রচুর দীঘাতে রয়েছে, তো আর দীঘার হোটেলের ভিডিও প্রচুর পেয়ে যাবে। তো ফালতু সময় নষ্ট করবো না, হোটেলের ভিডিও দেখিয়ে এই লাইন দিয়ে ওখানে সব খাবার হোটেল, থাকার হোটেল, শোয়ার হোটেল, সব হোটেল আছে। এখান থেকে সোজা এই রাস্তা বরাবর 1 কিলোমিটার মতো, 1 কিলোমিটার না, আর হয়তো 600 থেকে 500 মিটার রয়েছে। 600 থেকে 500 মিটার পরে মন্দিরটা পেয়ে যাব। মন্দিরে যদি দেখি ওপেনিং টাইম কি আছে, যদি ঢুকতে এখন দেয় তাহলে ঢুকে বেরিয়ে যাব, ফেরার বাস ধরে নেবো। আর যদি বিকালে খোলে তাহলে বিকালে দেখে আপনাদের দেখিয়ে তারপরে বাস ধরবো বাড়ি ফেরার।
এই একটা সরকারি বাস বেরিয়ে গেল, এই বাসের ডিপোটা এখানেই আমাদেরকে নামিয়েছিল, এই যে লাইন দিয়ে বাস দাঁড়িয়ে রয়েছে। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি, তারপরে বাসের এদিকে উঠবো। তো চলো দেখা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে গিয়ে। সমানে পুলিশের কনভয় এগিয়ে চলেছে, কারণ কড়া নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে। কারণ এই সবে একটা পেহেলগামে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তো এখানেও যাতে কিছু সেরকম না হয় সেই কারণে কড়া নিরাপত্তা রাখা রয়েছে। জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো এই ধাম নিয়ে একটা বিতর্কিত কথা রয়েছে। তো জগন্নাথ ধাম আসলে বলা যেতে পারে কি না, এটা সবার মতভেদ রয়েছে। তো আমার যতটুকু মনে হয় যে আদি শঙ্করাচার্যের মতে ধাম ভারতবর্ষের 4 ধাম বলা হয়, যেটা হচ্ছে উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, দক্ষিণে হচ্ছে রামেশ্বরম, পূর্বে হলো পুরী, আর পশ্চিমে হলো দ্বারকাধীশের মন্দির। এইখান থেকে আমি মন্দিরটা পুরোপুরি দেখাতে পারবো, পেছনে ভেতরে যাব। তো এই যে 4টে ধাম যে বললাম, এই 4টে ধামকে বলা হয় 4 ধাম। তো সেই কারণে জগন্নাথ মন্দির তো ভারতবর্ষে তথা পৃথিবী জুড়ে অনেক মন্দির রয়েছে। তো সেই অনুযায়ী এটাকে ধাম বলা যাবে কি না, এটা সম্বন্ধে আমার কিঞ্চিত সন্দেহ রয়েছে। মন্দিরের ঠিক অপোজিটেই এদিকটায় মন্দির, আর এই মন্দিরের ঠিক অপোজিটেই একটা পার্ক মতো করা রয়েছে। সামনে জলাশয় রয়েছে, সামনে একটা জলাশয় রয়েছে। সন্ধ্যাবেলা লাইট লাগালে আরও ভালো লাগবে জায়গাটা দেখতে। আর এই যে জলের যা উচ্চতা, যদি ভর্তি করে পুরো পদ্ম লাগিয়ে দেয় না, দারুণ লাগবে। জাস্ট এ জোক। তো সবে ওপেন হয়েছে, তার জন্য অনেক কনফিউশন রয়েছে মানুষের মধ্যে। তো ওইখানে লেখা রয়েছে ওইদিকে চৈতন্যদ্বার, তো এইটার মার্কিং ধরেই আমরা এগাবো। তো এখন ঢুকতে দিচ্ছে না। কটার সময় গেট খুলে যাবে? ঢুকতে কটার সময়? এখান থেকে? ও আচ্ছা, 5 নম্বর গেটের ওখান থেকে। আচ্ছা, মেন গেট সিংহদুয়ারটা বন্ধ আছে, আমরা যাবো এখন ওই 6 নম্বর গেটের দিকে। 6 নম্বর গেটটার দিক থেকে ঢোকা যাচ্ছে বলছে। সন্ধ্যাবেলা যখন লাইট জ্বালাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এটা। টোটাল মন্দির প্রাঙ্গণটা ওখানে দেখে বোঝানো হয়েছে। আর সিংহদুয়ারটা মেন বন্ধ রয়েছে এখন। তো আমরা হেঁটে ওই 6 নম্বর গেটের দিকে যাব। আরও এখানে জগন্নাথ ঠাকুরের বিভিন্ন ফটো লাগানো হচ্ছে। এখানে বড় করে ফটো তোলার জন্য জগন্নাথ ধাম লিখে দেওয়া হয়েছে। যে চৈতন্যদ্বার অ্যাডভার্টাইজমেন্ট ওখানে দেখছিলাম, চৈতন্যদ্বার এইদিকে, এই হলো চৈতন্যদ্বার। মহাপ্রভু শ্রী চৈতন্যর একটা স্ট্যাচু ওপরে রাখা রয়েছে, একটু জুম আউট করছি দেখার জন্য। এই যে 6 নম্বর গেট, 6 নম্বর গেটটা এখন খোলা রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার, তো দেখি ড্রিঙ্কিং ওয়াটার কী দিচ্ছে, দেখতে হয় একটা। সেই ইডেনে খেলা দেখতে গেলে যেরকম জলের পাউচ থাকে না, ওরকম পাউচ একটা করে দিচ্ছে। ঠান্ডা না, মিডিয়াম, গরমও না। কাগজগুলো ওখানে বারবার বলে দিল ডাস্টবিনে ফেলতে, আর এটা উচিত, কিন্তু এখানে সমস্ত রাস্তার মধ্যে ফেলে ভর্তি করেছে। এখানে পাওয়া যাচ্ছে ডালা ওর কি লেখা রয়েছে, কিন্তু কাপড় টাপড় বিক্রি হচ্ছে। জুতো এই তাকের মধ্যে রাখতে হবে, আমিও নিচের তাকটায় রেখে দিলাম, কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে, কারণ এখনও পর্যন্ত এখানে কাউকে নিযুক্ত করা হয়নি। যেহেতু ইসকনের আন্ডারে আছে, তো কিছুদিনের মধ্যেই নিযুক্ত হয়ে যাবে, কিন্তু এখনও নেই। ঢোকার গেটে এইটা তো? জুতো ওখানে জমা দিয়ে দিলাম, কিন্তু কোনো টোকেনের ব্যবস্থা নেই, নিজের দায়িত্বে রাখতে হচ্ছে। যেমনটা আপনারা শুনলেন, আমার হাতে ক্যামেরা ছিল, তাই আমাকে আবার পিছু পা হয়ে প্রিকশন নিয়ে আবার আসতে হলো। আমি অনেকটা হেঁটে আসলাম এদিকটা থেকে আপনাদের অল্প একটুখানি দেখানোর জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নারায়ণ নারায়ণ। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই সবার প্রথমে চোখে পড়বে এরকম একটা নারায়ণ শিলা, যেখানে সবাই মাথা ঠুকে প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছে। আজকের তারিখ হলো 1 মে। মন্দির প্রাঙ্গণ তাই অনেকটাই ফাঁকা, আর এটা পুরো সকাল সকালের ভিডিও। 3টে রথ দূরের দিকে দেখা যাচ্ছে। এবছর রথযাত্রায় ওই 3টে রথই বেরোবে হয়তো মাসির বাড়ির উদ্দেশ্যে। গতকাল এখানে বিভিন্ন পার্টি পলিটিক্যাল লোকজন, ভিভিআইপি লোকজন, ভিআইপি লোকজন, এমনকি সেলিব্রিটি, ইউটিউবের ব্লগার অনেকজন এসেছিল। প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখানে জগন্নাথ দেবকে 2 হাতে প্রণাম করে আমরা গর্ভগৃহের উদ্দেশ্যে আরও 1 ধাপ এগিয়ে গেলাম।
ভিতরের কারুকার্য ছিল অত্যন্ত সুন্দর, পুরো শ্বেত পাথর দিয়ে। আর ওখানে দেখুন স্বয়ং নারায়ণ শয়নরত। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটিই হলো গর্ভগৃহ। তো জানি না, ক্যামেরা তো অ্যালাউ ছিলই না, ক্যামেরা বাইরে রেখে আসতে হয়েছে। মোবাইল নিয়ে কতটা দূর পর্যন্ত অ্যালাউ করবে এখনও জানি না, দেখি এবং আপনাদেরও দেখাই। চেষ্টা করব গর্ভগৃহের প্রভুর দর্শন 1 সেকেন্ডের জন্য হলেও আপনাদেরকে করানোর। তো সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন। প্রভুর গর্ভগৃহের একদম দরজার সম্মুখে আমরা চলে এসেছি। গেটের কলা গাছগুলো উদ্বোধনের দিনে লাগানো হয়েছিল, সেগুলো এখনও খোলা হয়নি। ভেতরটা দেখুন কি অমায়িক সুন্দর, উপরে সিলিংয়ের কাজগুলো সত্যি অপূর্ব। এরকম চারিদিকে ফ্যান লাগানো হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় গরমের জন্য, কারণ এই জায়গাটায় হয়তো হরিনাম হওয়ার কোনো ব্যবস্থা করা হবে, যেমনটা আমরা মায়াপুরে দেখে থাকি। যেহেতু এই মন্দিরটাও ইসকনকে দেওয়া রয়েছে, দেখুন স্তম্ভগুলো, আর উপভোগ করুন এই জায়গাটায় যেন আপনি সত্যিকারের এখানে উপস্থিত হয়ে রয়েছেন। নারায়ণ নারায়ণ। গর্ভগৃহ থেকে এই 5টা সেকেন্ডই ছিনিয়ে আনতে পেরেছি ভলেন্টিয়ার এবং পুলিশগুলোর থেকে। তো কমেন্ট বক্সে সবাই নারায়ণ নারায়ণ অবশ্যই লিখবেন, আর ভিডিওটাকে একটা লাইক নিশ্চয়ই দেবেন। এই সেই জায়গাটা যেটা ঢোকার সময় ডান দিকে পড়েছিল পদ্ম গাছ লাগানো। তো বর্ষাকালে যখন ফুলের সিজন আসবে তখন যারা আসবেন তারা পদ্ম ফুল এখানে দেখতে পাবেন এবং একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন চোখের সাহায্যে। মন্দিরটা এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে সূর্যের আলোয়। এবার আমি চলে এসেছি মন্দিরের একদম শেষের দিকে, বেরোনোর রাস্তার দিকে। তো এখানটা আসার কারণ হলো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই মহাপ্রভুর মহাভোগ রান্না করা হয়। সমস্ত কিছু জোগাড়যান্ত্রিক কাটাকুটি সমস্ত কিছু এখানেই হয়। তো চলুন একবার ভেতরটা ঘুরে আসা যাক। আর এই যে মহাপ্রভুর মহাভোগ, এই প্রসাদ আমাদের মাননীয়া বলেছেন যে নাকি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দার বাড়িতে একটু করে প্রসাদের অংশ আর একটা করে মহাপ্রভুর ছবি পাঠানো হবে। তো জানি না সেটা কতদূর পর্যন্ত সফল হয়েছে। এই যে দেখছেন পুরো কাটাকাটি করছে লোকজন, সকাল থেকে এরা শুরু করে দেয় মহাভোগ রান্না করার জন্য। আর এই যে এটা হচ্ছে রন্ধনশালা, এখানে এখনও রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে এই ধ্বজাটা দেখা যাচ্ছে যেখানে পতাকা রয়েছে উঠছে, আর পুরো মন্দিরটা বিশাল বড় এরিয়া, পুরোটা শ্বেত পাথর দিয়ে কভার করা, যেটা প্রায় মন্দিরে থাকে, তো বলার এমন কিছু নয়, কিন্তু সুন্দর। সে এখন আপাতত যারা আসছেন তারা একজনকে ওই জুতোর ওখানে গার্ড দেওয়ার জন্য নিয়ে আসবেন, কারণ একজনকে থাকতে হবে, বাড়ির একজনকে। বাড়ির সবাই মিলে ওখানে যেতে পারবেন না, বাড়ির সবাই মিলে গেলে গার্ড দেওয়ার লোক থাকবে না। তো সেই কারণে একজনকে ঠিক গার্ড দিতে হবে, কারণ ওখানে টোকেনের ব্যবস্থা নেই, ওখানে শুধু নাম্বার করা রয়েছে যেমনটা দেখালাম। তাকের মধ্যে সবাই যে যার মতো রেখে চলে যাচ্ছে আর এসে আবার নিয়ে নিচ্ছে। এবার তার আগে যদি আপনার আগে কেউ যদি এসে নিয়ে চলে যায় তাহলে আপনি কাউকে বলতেও পারবেন না যে আমার জিনিসটা কোথায়। তো এটা মাথায় রাখবেন, সেফটি ফার্স্ট। এবার আমি বাসের দিকে যাই, বাস দেখি কেমন কি রয়েছে, কারণ আমি আসার কিছু বুক করে নিই, না ট্রেন না বাস কিছুই বুক করে নিই। দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে বাস বুক করার পরে। বাই। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন এক্সপ্লোর উইথ রাজু। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই কদিনে আসছেন, সিংহদুয়ার এখনও পুরোপুরি রেডি হয়নি, তো সেই কারণে সিংহদুয়ার খোলা হয়নি। তো যারা এই কদিনের মধ্যে আসছেন তারা 6 নম্বর গেট থেকে এন্ট্রি করতে পারেন। ওই চৈতন্যদেবের যে সিংহদুয়ারটা রয়েছে, চৈতন্যদেব দুয়ারটা, ওখান থেকে প্রবেশ করতে পারেন। হোটেল লে রয়। তো এই হোটেলটার একটা মাহাত্ম্যপূর্ণ জিনিস হচ্ছে, এই হোটেলের জানলা থেকে গোটা জগন্নাথ ধামটা আপনারা দর্শন করতে পারবেন। এখানে গাছের আড়ালে হয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে না। এই হোটেলে যারা নেবেন, এই হোটেল থেকে সোজাসুজি আপনি জগন্নাথ ধাম দর্শন করতে পারবেন, জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। আচ্ছা, ওটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো টাইট দিয়ে দিতে হবে। টাইট হয়ে গেল, তারপর ঘুরালে কি আচ্ছা, এটা লাগিয়ে দিলে ঢুকবে না। ঠিক আছে খুলে তো এই দোকানটা আসলাম কিছু কেনাকাটির জন্য, অনেকটা ডিসকাউন্ট দিল দাদা। আমি নিলাম এই জিনিসটা আর একটা পাখা, এই 4টে জিনিস নিলাম। সব মিলিয়ে টোটাল হিসাব করার সময়ও ডিসকাউন্ট করেছিল, আবার টোটাল করার পরেও দাদা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। অঞ্জলি মাদুর শিল্প একদম পুরো সমুদ্র সৈকতের পাশেই রয়েছে। এই ছোটো সাইজগুলো 90 টাকা আর এই বড়গুলো
কত? 170 টাকা। এই যেগুলো আছে এগুলো, এটা আবার আছে 150 টাকা। আচ্ছা, এটা তো সেই সাপ রাখার জিনিস। কত ওটা? 150 টাকা। ঢাকা থাকবে। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, শুভেন্দুদার সাথে দেখা হলো, দ্য ব্লগার। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে দাদার। তো এই বাসটা এখানে দাঁড়িয়েছিল, তখন দাঁড়িয়ে দেখছিলাম। তো আসলাম কথা বলতে, বললো 300 টাকা গড়িয়া পর্যন্ত নিয়ে যাবে, স্প্লানেট না, গড়িয়া পর্যন্ত নিয়ে যাবে। আমি যদি স্প্লানেট যাই 250 টাকা দিয়ে টিকিট কেটে, তাহলে 50 টাকা তো আমার চলেই যাবে সেই গড়িয়া যেতে। তাই জন্য এই সামন্থার বাসটার মধ্যেই যাবো। 300 টাকা বলছিল, তো নেগোসিয়েট করে শুভেন্দুদাই 250 করে দিল। আর এটার সময় ছাড়বে বললো। এখন টাইম হয়েছে 2:03। রাস্তার পাশে দোকান আছে। তো আপনারা যদি এখান থেকে বুক করেন তাহলে প্রফিট করতে পারবেন, কারণ অনলাইনে শুভেন্দুদা বুক করেছিল, আমিও ভাবছিলাম অনলাইনেই করবো। তো বাস অনেক সময় কী হয়, ক্যান্সেল হয়। তো বাস যদি ক্যান্সেল হয় তো আপনাকে ওল্ড দীঘা যেতে বলবে একবার, নিউ দীঘা যেতে বলবে একবার, সেই সমস্ত বাসের নাম্বার চেঞ্জ হবে, হ্যারাসমেন্ট। তো সেই কারণে এখানে আসুন, কোন বাস অ্যাভেলেবেল আছে দেখে নগদে বুক করুন, অনলাইনে না করে। যেমন আমি সকালে এসেছিলাম, আমিও সরকারি বাসটা অনলাইনেই বুক করেছিলাম। এসে কী হলো, এসে আমার বাস চেঞ্জ হয়ে গেল। তো ভাগ্য ভালো, আমার পছন্দ মতো একটা সিট দিয়েছিল, উইন্ডো সিট পেয়েছিলাম। 20 নম্বর সিটটা বুক করলাম। এই হচ্ছে টিকিট। 300 টাকা লিখে দিয়েছে, কিন্তু 250 টাকায় নিয়েছে আমার থেকে, কারণ ড্রাইভার 250 টাকাতেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। ভীষণ গরম, বাইরে দাঁড়াই। এখানে জল ভরছে। আমার কাছে যেহেতু অপশন ছিল সিট চুজ করার, তাই জন্য একটা বড় জানলা দেখে সিট নিয়ে নিয়েছিলাম। আর 4.5 ঘন্টার জার্নির জন্য এই 2টো কুরকুরে আর 2টো বাদামের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এখন আছি হচ্ছে মাতঙ্গিনী সেতু। আর এই যে নিচে নদীটা, এটা হচ্ছে হলদি নদী। ডান দিকে সরস্বতী যেতে তমলুক চলে যাওয়া যায়। আর এটা হলো নীলদৌড়ি বাসটা। এই মুহূর্তে যে ব্রিজটা পার করছি এটার নাম হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর নিচে নদীটা হলো রূপনারায়ণ নদী। এই ব্রিজের পাশাপাশি দেখুন আরও একটা ব্রিজ চলে গেছে, ওটা হচ্ছে ট্রেন লাইন। এখন একটা ট্রেনও যাচ্ছে, হয়তো একটু খেয়াল করলে আপনারা নোটিস করতে পারবেন। এই কোলাঘাট ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানেই একটা পিকনিক স্পট রয়েছে, নাওপালা পিকনিক স্পট। জায়গাটা বেশ সুন্দর, পাশ থেকে রেল লাইন এবং তার পাশেই নদী রয়েছে। কোলাঘাট ব্রিজ পার করেছে, দাঁড়ালো, ওইখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। জলের বোতল নিলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হাওড়ায় ঢুকছে গাড়ি, হাজরা মোড় ক্রস করছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য কাঁচটা পুরো ঝাপসা হয়ে গেছে, বাইরের ভিউ একদমই পাওয়া যাচ্ছে না। আর এটা হলো যাদবপুর এবং বাঘাযতীনের মধ্যবর্তী এলাকাতে রয়েছে এই মন্দিরটা, ভারত মাতার মন্দির। লাইটের দরুন খুব সুন্দর লাগছে মন্দিরটাকে। অবশেষে বাস এসে 45 বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। আজকের ভিডিওটা এখানেই আমি করলাম শেষ। আমি জানি এই ভিডিওটা আমার চ্যানেলের আজ পর্যন্ত সবথেকে বড় ভিডিও। তো যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিও। আর ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, সেগুলো কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানাও। আর অন্য কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে সেটার কমেন্টও তোমরা করতে পারো নিচের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো জয় জগন্নাথ করে ভিডিওটা এখানে স্টপ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম।